সামনেই দাঁড়িয়ে নীল, উঁচু প্রশস্ত কাঁধ, চোখে নরম উষ্ণতা, ঠোঁটে অচেনা কিন্তু চেনা এক হাসি। হৃদয়ার গলা কেঁপে উঠল, যেন সে বিশ্বাসই করতে পারছে না এই মানুষটা তার সামনে দাঁড়িয়ে। পাশ থেকে নিশাত বেগমের হাসির আওয়াজ ভেসে এল। কি রে, কেমন লাগলো সারপ্রাইজ? হৃদয়া কিছু বলতে পারছে না, শুধু নিঃশ্বাস নিতে পারছে কষ্টে কষ্টে। নীল মৃদু হেসে নিশাত বেগমের দিকে তাকিয়ে বলল। নিশাত বেগম চোখ টিপে বুড়ক সাহেবের হাত ধরে ম্যানশনের ভিতর টেনে নিয়ে যেতে যেতে হেসে বললেন। শিওর? ওরা চলে যেতেই নীল দুহাতে হৃদয়াকে জড়িয়ে নিল বুকের কাছে। হৃদয়ার কেমন অস্বস্তি বোধ হলো, কিন্তু কিছু বলতে পারল না। তারপর সামান্য উঁচু করে তুলে নিল বাতাসে। তার ঠোঁট কেঁপে উঠল। আই মিস ইউ। বাক্য শেষ হওয়ার আগেই ম্যানশনের দেয়াল কাঁপিয়ে উঠল এক প্রচণ্ড গর্জন। হাই। যেন বজ্রপাত নামল সেই মুহূর্তে। পুরো ম্যানশন স্তব্ধ, হাওয়ায় কাঁপুনি, দেয়ালে প্রতিধ্বনি। যেই গর্জনে লোকজন সহ পুরো ম্যানশন যেন থরথর করে কেঁপে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে কায়ান। কালো রঙের নিখুঁত টাক্সিডো তার শরীরে যেন গড়া মূর্তির মতো লাগছে। প্রতিটি ভাঁজে শৃঙ্খলা, প্রতিটি ভঙ্গিমায় এক অদ্ভুত কর্তৃত্ব। আয়নার প্রতিফলনে সে নিজের দিকে তাকিয়ে এক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে থাকল। ঠোঁটের কোণে হালকা টান, চোখে অগোচরে এক ভারী ক্লান্তি। তারপর ধীরে ধীরে হেঁটে গেল ড্রেসিং এর পাশের রিস্টওয়াচ সেকশনে। আঙুলের ছোঁয়ায় কাচের বাক্স খুলতেই সারি সারি দামি ঘড়ি চকচক করে উঠল আলোয়। কায়েন একটার পর একটা ঘড়ি দেখছিল, যেন প্রতিটি ঘড়ির ভেতর খুঁজছে কোনো হারানো সময়, কোনো অনুচ্চারিত স্মৃতি। শেষমেশ একটা কালো ডায়াল ঘড়ি তুলে নিয়ে কবজিতে পড়ল। নিঃশব্দে সেট করল টাইম। ঠিক সেই মুহূর্তেই তার চোখ হঠাৎ থেমে গেল পাশের আর একটা সেকশনে, যেখানে রাখা একটা ছেঁড়া কোমরবন্ধনী আর একটা একক ইয়াররিং। সযত্নে রাখা, অথচ স্পষ্ট বোঝা যায় সেগুলোর মালিক কায়ান নয়। এক মুহূর্ত থমকে দাঁড়ালো সে, তারপর ধীরে ড্রয়ার খুলে ইয়ারিংটা হাতে তুলে নিল। ঠান্ডা ধাতবটা তার আঙুলে পড়তেই বুকের ভেতর যেন কিছু কেঁপে উঠল। ঠোঁটের কোণে এক বিষণ্ণ হাসি এলো, এমন এক হাসি যেটা কেবল গভীর আঘাতে লুকোতে জানে। সে কিছু একটা ভাবছিল, হয়তো গতকাল রাতের কথা, কোনো অসমাপ্ত কথা, কোনো ছুঁয়ে যাওয়া স্মৃতি। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠস্বর। আজকাল বুঝি নিজের অ্যাক্সেসরিজের সেকশনে মেয়েদের জিনিস থাকে? আইদিনের কণ্ঠস্বর কানে যেতেই কায়ান শুধু নিঃশব্দে আবার ইয়ারিংটা সে ড্রয়ারে ফিরিয়ে রাখল। তার মুখের হাসিটা মুছে গিয়ে ফিরল সেই পরিচিত গম্ভীরতা। ধীরে পিছনে ফিরতেই দেখল পেছনে দাঁড়িয়ে আছে আইদিন আর নিকোলাই। দুজনের চোখেই দুষ্টু হাসির ঝিলিক। কায়ান বাঁকা চোখে তাদের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল। রুমে আসতে গেলে একটা নক করে আসতে হয়, সামান্য নলেজটুকু নেই। আইদিন একটুখানি হাসল, ধীরে সোফায় গিয়ে বসে পড়ল। তার চোখে এসে পুরনো বন্ধুত্বের দুষ্টমি, ঠোঁটে অবহেলার টান। অভ্যাস নেই নক করার। নিকোলাই ও ঠোঁটের কোণে হাসি টেনে খোঁচা মেরে ঠান্ডা সুরে বলে উঠল। হাই, অভ্যেস করে নইলে আমাদেরই লজ্জায় মোমেন্টে পড়তে হবে। কায়ান ওদের কথা শুনে বিরক্ত হলো। এরপর কি যেন মনে করে নিকোলাইয়ের সামনে গিয়ে ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলে উঠল। কালকে ওকে মিথ্যে বলে রুমে কেন পাঠিয়েছিলে? নিকোলাই মুখ ঘুরিয়ে মুচকি হাসি টেনে বলল। ওকে? কাকে? আইদিনের কানেও গত রাতের কথা পৌঁছে গেছে, তাই সেও মুচকি মুচকি হেসে যাচ্ছে। কিন্তু কায়ান দাঁত খিচে বলে উঠল। রুহকে, আই মিন মৃদিয়াকে। নিকোলাই কিছু বলতে যাবে, তার আগেই আইদিন বলে উঠল। বাবা আবার নিকনেমও রাখা হয়েছে? আইদিন এই বলেই নিকোলাই দিকে তাকিয়ে বলে উঠল। হ্যাঁ রে নিকো, লাইলার কখনো এমন নিকনেম কেউ রেখেছে? নিকোলাই বুঝতে পারছে কায়ান রেগে যাচ্ছে, তবুও সে হালকা হেসে উত্তর দিল। আমি তো শুনিনি। এদের কথা শুনে কায়ান এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু নরম সুরে বলল, নিকোলাইয়ের দিকে তাকিয়ে। নিকো, যা হবার না সেদিকে আমাকে ঠেলে আর আমার জ্বালা বাড়াস না। এরপর আবারও দুজনের দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্যে আবার বলল। ইউ গাইজ অলসো নো ইট ভেরি ওয়েল। কথাটা শোনা মাত্রই
আইদিন আবেগপ্রবণ মুখ করলেও নিকোলাই দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে কায়ানকে বলে উঠল, হাউ মেনি ডেইজ, হাউ মেনি ডেইজ তুই নিজের সঙ্গে যুদ্ধ করবি? তুই কি এখনো বুঝতে পারছিস না কায় তুই কি চাস? কায়ান গভীর একটা নিঃশ্বাস ফেলল, যেন বুকের ভেতর লুকিয়ে রাখা অগণিত কথাগুলোকে চেপে রাখার চেষ্টা করছে। অজানা এক ভারী কষ্ট নিঃশব্দে তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। কায়ান ভারী ও ঠান্ডা কণ্ঠে জবাব দিল। যা চাই তাই করছে। নিকোলার আইদিন ভালো করে বুঝতে পারছেন কায়ান মিথ্যে বলছে। এর মধ্যেই বাইরে থেকে খোলা দরজাতে লায়লা এসে হাতে টোকা দিয়ে বলে উঠল, কায় তুমি কি রেডি? তাহলে যাওয়া যাক। লায়লার কণ্ঠস্বর আসতেই সবাই সেদিকে তাকিয়ে পড়ল। লায়লার পাশে দাঁড়ানো এমিরও। এমির বলল, Bro, you guys are already late. Let's go. কথাটা শোনা মাত্রই কায়ান চোখ ফিরিয়ে নিয়ে বলে উঠল। হ্যাঁ চল। কায়ান একবার আইদিন আর নিকোলাই দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। লেটস গো। এই বলে কায়ান এক নিঃশব্দ ঝড়ের মতো রুম থেকে বেরিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ যেন কেঁপে উঠছিল। বাইরে বেরোতেই দরজার পাশে দাঁড়ানো লায়লা মিষ্টি মুখে এগিয়ে এসে কায়ানের বাহু জড়িয়ে ধরল। তার ঠোঁটে আসে, চোখে মায়ার ছায়া, কিন্তু কায়ানের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তার শরীর শক্ত, মুখে অদ্ভুত স্থিরতা। লায়লার কোমল স্পর্শ আজ কায়ানের কাছে যেন বিরক্তির মতো লাগছিল। তবুও সে কিছু বলল না, কেবল নিঃশব্দে এগিয়ে চলল। পেছন থেকে নিকোলাই আর আইদিন ওদের পিছু নিল। দুজনের মুখে নীরব কৌতূহল। কায়ানের সেই মুহূর্তের ঠান্ডা রাগটা তারা খুব ভালো করেই বুঝতে পারছে। করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে লায়লা অবিরত কিছু একটা বলে চলেছে। কায়ান শুনছে, কিন্তু উত্তর দিচ্ছে না, শুধু মাথা নাড়ছে যান্ত্রিকভাবে, যেন শরীর চলছে, মন নেই। তার চোখে তখন এক ধরনের ঝাপসা কুয়াশা নেমে এসেছে। হঠাৎ তার দৃষ্টি থামল করিডোরের অপর প্রান্তে। একেবারেই নিঃশ্বাস থেমে গেল তার। সেদিকের থেকে আসছে রিদিয়া, তার 3 বোন। হাসতে হাসতে কথা বলছে তারা। সে দৃশ্যটা দেখে যেন কায়ানের চোখে আগুন ধরিয়ে দিল। চোখের দৃষ্টি মুহূর্তে ঝাপসা হয়ে এলো। বুকের ভেতর দপদপ করে উঠল কিছু একটা তীব্র শব্দ, যেন ভিতরে ঝড় উঠছে। হৃদয়ের ওই ডাগর ডাগর বড় বড় চোখ যখন তার চোখের সঙ্গে মিলল, কায়ান হঠাৎই মুখ ঘুরিয়ে নিল। 1 সেকেন্ডের মধ্যেই নিজের মুখে এক নিখুঁত হাসি টেনে নিল সে। লায়লার দিকে ফিরল, নরম গলায় কথা বলতে শুরু করলো। একটা ভান করা হাসি, যা আসলে নিজের ভেতরের আগুন ঢাকতে ব্যবহৃত এক মুখোশ। কয়েক কদম এগিয়ে সিঁড়ির ধারে পৌঁছানোর আগেই সে লক্ষ্য করল হৃদি হঠাৎ ছুটে গেল সিঁড়ি বেয়ে নিচে। মুহূর্তের মধ্যে হারিয়ে গেল দৃষ্টির আড়ালে। কায়ান থমকে গেল। তার দৃষ্টি সেদিকেই স্থির, চোখে বিস্ময়, মুখে অচেনা ছায়া। লায়লা লক্ষ্য করল কায়ান হৃদিয়া যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার নিজের চোখে রাগের আগুন জ্বলে উঠল। তার ভেতরে ফুটতে লাগলো ঈর্ষা। আর ঠোঁট শক্ত করে কামড়ে ফেলল। কায়ান এগিয়ে গেল সিঁড়ির দিকে, কিন্তু সদর দরজায় দৃষ্টি পড়তেই যেন মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার চোখে রক্ত ছলছল করে উঠল। নীলাভ চোখ দুটো মুহূর্তে লাল হয়ে গেল। জল শক্ত হয়ে উঠল, মাথার শিরা ফুলে উঠছে। টাক্সিডোর নিচে বুকে পেশি টান টান হয়ে আছে। তার হাতের তালু সিঁড়ির রেলিংয়ের ধারালো ধাতব স্তম্ভে চেপে ধরল। এই ভয়ঙ্কর রূপটা কেউ টের পেল না, শুধু পাশে থাকা লায়লা ছাড়া। সে নিঃশব্দে 1 পা পিছিয়ে গেল, মুখে ভয়। এদিকে পেছনে দাঁড়ানো এমির, আইদিন আর নিকোলাই দৃষ্টি গিয়ে পড়ল সদর দরজার দিকে। এমির মুখে তখন এক হালকা দুষ্টু হাসি টেনে বলল, Wow, what a romantic couple. কথাটা শোনা মাত্রই এমিরের দিকে মৃকুচকে তাকালো আইদিন আর নিকোলাই। আইদিন কৌতূহল নিয়ে বলল, কাপল মানে? এমির হাসতে হাসতে জবাব দিল, এটা তো আমাদের সাদা পরীর ফিয়ান্সে। এই একটা বাক্য শুনে যেন থমকে গেল সবাই। আইদিন আর নিকোলাই দুজনেই চমকে একে অপরের দিকে তাকালো। নিকোলার মুখ থেকে ফসকে বেরিয়ে গেল, ফাক সামান গন ব্যাড। এই বলেই নিকোলাই আর আইদিন পেছন থেকে কায়ানের ভাব বোঝার চেষ্টা করলো। কিন্তু এদিকে এমিরের মাথায় কিছুই যাচ্ছে না। কে আবার ম্যাড হবে? পাশেই দাঁড়ানো জারিয়ার জিনিয়া মাহিয়া। মাহিয়া হাসতে হাসতে বলল, আচ্ছা মেয়ে, দেখ, আমাকে জিজ্ঞাসা করলো যে আমার ভাইয়া কোথায়, কিন্তু সে ভালো করেই জানে যে আমার ভাইয়া এখানে আসছে,
তাই তো ছুটে ছুটে গেল বদমাস কোথাকার। কিন্তু একজনের কানে এসব কিছুই যাচ্ছে না। চোখের সামনে শুধু দেখতে পাচ্ছে সদর দরজার কাছে হৃদিয়া, সামনে এক ছেলে দাঁড়ানো, আর সে আর কেউ নয় বরং হৃদিয়ার নীল ভাই। কানের বুকে চিনচিন করে ব্যথা হতে শুরু করলো, গলা কেমন শুকিয়ে যাচ্ছে। হাত শক্ত করে চেপে ধরলো সেই ধারালো স্তম্ভের উপর, আর মুহূর্তেই ঝরতে লাগলো রক্ত। কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই তার। পেছন থেকে এমিরের চোখ হঠাৎ সেদিকে যেতেই দেখতে পেল রেলিং বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এমিরের চোখ বড় বড় হয়ে গেল, সেদিকে তাকিয়ে বলে উঠল, ব্রো, ব্লাড। এই কথা আইদেনা নিকোলাইয়ের কানে যেতেই তার এমিরের দৃষ্টি লক্ষ্য করে দেখল যে সত্যি কায়নের হাত বেয়ে রেলিং জুড়ে রক্ত বয়ে যাচ্ছে। নিকোলাই পেছন থেকে চমকে উচ্চস্বরে বলে উঠল, কায় ব্লাড। সঙ্গে সঙ্গে পাশে থাকা জারিয়া, জিনিয়া, মাহিয়া ও লায়লার চোখ গেল সেদিকে। সবাই তা দেখে স্তম্ভিত হয়ে গেল। কিন্তু কায়ন তখন স্থির দাঁড়িয়ে, মুখে হাড় ভাঙা নীরবতা, শরীরের প্রতিটি পেশি টান টান। তার রাগের তাপ যেন বাতাসকে জ্বালিয়ে দিচ্ছে। তার কানে কিছুই যাচ্ছে না। কায়নের এখনো দৃষ্টি সেই সদর দরজার দিকে। হঠাৎ দেখতে পেল হৃদিয়াকে নীল জড়িয়ে ওকে কোলে তুলে হাওয়ায় ভাসিয়ে দিল। থমকে গেল সবকিছু। মুহূর্তেই বুকে যেন আগুন জ্বলে উঠল। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল তাণ্ডব শুরু করার জন্য। ধৈর্যের সব সীমা পেরিয়ে গেল। কায়নের কণ্ঠ থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর গর্জন, হ্যাঁ, যেই গর্জনে পুরো ম্যানশন কেঁপে উঠল। সবার দৃষ্টি ছুটে গেল তার দিকে। এক স্টাফের হাত থেকে তো কাপের পুরো ট্রেটা মেঝেতে পড়ে গেল, যার শব্দ মিলিয়ে গেল কায়নের গর্জনে। নীল হৃদিয়াকে নিচে নামিয়ে দিল। হৃদিয়ার মনে হঠাৎ কিসের যেন আতঙ্ক নেমে এলো। সে বড় বড় ভয়ার্ত চোখ করে কায়নের দিকে তাকিয়ে আছে। এদিকে করিডোরে দাঁড়ানো এমন একজন যাদের মাথায় কিছুই ঢুকছে না, এমির, জারিয়া, জিনিয়া, মাহিয়া। লায়লা তখন ধরেছিল কায়নের বাহু, কিন্তু তৎক্ষণাৎ কায়ন এক ঝটকায় ছাড়িয়ে নিল নিজের হাত, পা বাড়িয়ে দিল সদর দরজার দিকে। নিশাত বেগম, বুরাক সাহেব ও সোফায় বসে থাকা জাহানারা বেগমও কেঁপে উঠলেন। কায়নের এই ভয়ঙ্কর রূপ নিশাত বেগম ও বুরাক সাহেবের চেনা থাকলেও জাহানারা বেগম এর কাছে অচেনা। পেছন থেকে লায়লা কাতর কণ্ঠে বলে উঠল, কায়? এই দৃশ্য দেখে নিকোলাইয়ের আইদিন ভালো করে বুঝতে পেরেছিল এরপরে কি হতে পারে। পেছন থেকে আইদিন চমকে বলে উঠল, নিক প্লিজ কাকে সামলা, সবকিছু হাতের বাইরে যাওয়ার আগে থেকে ওকে সামলা। নিকোলাইয়ের মুখ থেকে একটাই বাক্য বেরোল, নাও ইম্পসিবল। কায়নের পায়ের শব্দ যেন মার্বেলের মেঝেতে ঝড় উঠিয়ে দিল। প্রতিটি পদক্ষেপ যেন বলে যাচ্ছে এক ভয়ঙ্কর গল্প। হাত মুঠো করা শক্ত করে। তার পদক্ষেপের সঙ্গে সঙ্গে রক্তবিন্দু গড়িয়ে পড়ছে। নিশাত বেগম তা দেখা মাত্রই চোখের পানি ফেলতে ফেলতে ছুটে এলো, কিন্তু তার আগেই কায়ন চলে গেল সদর দরজার কাছে। এদিকে নীল বুঝতে পারছে না এই লোকটা এরকম ভয়ঙ্কর রূপ নিয়ে তাদের দিকে কেন এগিয়ে আসছে। হৃদিয়া জানে না তার কি হলো, কিন্তু সে কেঁপে উঠছিল। সে কি ভেবে চলে গেল কায়নের সামনে, কিন্তু কায়ন হৃদিয়াকে এক ঝটকায় সরিয়ে দিল। সে যেন নিজের সঠিক মস্তিষ্কে নেই এই সময়। কায়ন দাঁত মুখ খিচিয়ে বলে উঠল নীলের উদ্দেশ্যে, ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার টু টাচ হার। সঙ্গে সঙ্গে নীলের ফর্সা মুখটায় চোখে মুখে জড়িয়ে নিজের রক্তাক্ত হাত দিয়ে বসিয়ে দিল এক ঘুষি। নীল টাল সামলাতে না পেরে পড়ে গেল মেঝেতে। ব্যথায় চোখ মুখ কুচকে নীল বলে উঠল, What's wrong, man? যা দেখার সঙ্গে সঙ্গে হৃদিয়া সেদিকে ছুটে গেল। চোখ ভিজে উঠল তার। বাকি সবাইও ছুটে গেল কান্না ভেজা চোখে। হৃদিয়া চিৎকার করে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে মারলেন কেন? তার কণ্ঠের প্রতিটি শব্দ যেন কায়নের বুকের ভেতর ছুরি চালালো। কায়নের বুক ওঠানামা করছে রাগে। সে হৃদিয়ার সে আতঙ্ক ভরা স্নেহ দেখছে, নীলের প্রতি তার ছটপটানি দেখছে, আর ক্রমে ক্রমে তার ভেতরের মানুষটা ভেঙে পড়ছে। আবারও এগিয়ে গেল নীলকে মারতে, কিন্তু তার আগেই নিশাত বেগম কায়নের হাত ধরে ফেলল। সঙ্গে সঙ্গে এমির আর নিকোলাই। তাকে আটকানো মুশকিল হয়ে যাচ্ছে। বুরাক সাহেব পেছন থেকে চিৎকার করে বলে উঠলেন, কায়, কি হচ্ছে কি এসব? জাহানারা বেগম ছুটে এলো নীলের কাছে। পেছন পেছন এলো জারিয়া, জিনিয়া, মাহিয়া। এদের চোখে দেখা যাচ্ছে ভয়।
নিশাত বেগম কান্না ভরা চোখে বলে উঠলেন, বাবা, তুই ওকে কেন মারছিস? নিকোলাই পাশ থেকে কায়ানের কানে ধীমে গলায় বলে উঠল, কায়ান প্লিজ বি কুল ম্যান, সিন ক্রিয়েট করিস না, তোর কোনো অধিকার নেই ওদের ওপর। কথাটা শোনা মাত্রই কায়ান নিকোলাইয়ের দিকে তাকিয়ে পড়ল। শেষ কথাটা যেন ছুরির মতো বিঁধল কায়ানের বুকে। সে নিথর হয়ে গেল মুহূর্তে। অন্যদিকে নীলের ঠোঁটের কোণ বেয়ে পড়ছে রক্ত। রিদিয়া কান্না করতে করতে নীলের ঠোঁটের কোণায় হাত দিয়ে বলল, খুব ব্যথা করছে নীল ভাই, ওঠো তুমি প্লিজ। যা কায়ানের কানে যেতেই পুরো বুক মুচে উঠল। কানের ভেতর একটা ভয়ঙ্কর আগুন জ্বলে উঠল। এক অদ্ভুত দহন। পেশিগুলো শক্ত হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে গেল, রক্তচাপ ছুটে গেল মাথার দিকে। পাশ থেকে আইদিন পরিস্থিতি সামলাতে সবার উদ্দেশ্যে বলে উঠল, আসলে কয় বুঝতে পারিনি ও রিদিয়ার ফিয়ান্সা, হয়তো ভেবেছে কোনো অজানা ব্যক্তি রিদিয়া। আর বলতে পারল না কথাটা। সবাই বুঝে গেছে। নিশাত বেগম, জাহানার বেগম যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু সিঁড়িতে দাঁড়ানো লায়লা এইসব দেখে রাগে ফুঁসে উঠছে। এদিকে এমির নীলের দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে নীলকে ওঠাতে ওঠাতে বলল, সরি ম্যান, আমার ব্রো বোঝেনি তুমি সাদা পরীর ফিয়ন্সে। কিন্তু এমির স্পষ্ট জানে সে কায়ানকে নীলের আর হৃদয়ার ফটো দেখিয়েছিল। এই মুহূর্তে তার মনে হলো এসব কথা ওঠানো উচিত না, কারণ সে হয়তো কিছু বুঝতে পেরেছে। হৃদয়া তখনও তাকিয়ে আছে কায়ানের দিকে, চোখে অশ্রু আর রাগের মিশেল। কিন্তু কায়ানের আশেপাশে কে কি ভাবলো তাতে এখন আর আপাতত কিছুই যায় আসছে না। সে শুধু হৃদয়ার দিকে সেই দৃশ্য লক্ষ্য করল। কায়ানের এক মুহূর্ত দাঁড়ালো না, বরং ঠোঁট শক্ত করে ঘুরে দাঁড়ালো। কলারটাই খুলতে খুলতে মুখের রেখা শক্ত করে বেরিয়ে গেল বাইরে। পেছন পেছন ছুটে গেল নিকোলাই আর আইদিন। লায়লাও এবার নেমে এলো সিঁড়ি। সে কারো দিকেই নজর না দিয়ে চলে গেল কায়ানের পেছনে। হঠাৎ আবার কায়ানের হাত ধরতে ধরতে মিষ্টি সুরে বলে উঠল, কায়ানের আমাদের ফটোশুটে দেরি হয়ে যাচ্ছে। কথাটা শোনা মাত্রই কায়ান লায়লার হাত ছাড়িয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে লায়লার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বিষাদ ও ক্রোধ নিয়ে বলে উঠল, ফক অফ ইউর ফটোশুট। এরপর কায়ান নিকোলার দিকে তাকিয়ে গর্জে বলে উঠল, নিকো, কল্ড অফ দ্য ফটোশুট। কখনো কখনো মানুষ ভাবে সে খুব ভালো করেই জানে নিজের চাওয়া পাওয়াগুলো। মনে হয় এইটুকুই তো সহজ, যা ভালো লাগে সেটাই তো চাই। কিন্তু সময় একটু সামনে এগোলেই দেখা যায় সেই চাওয়াগুলো আসলে ঠিক ততটাই জটিল যতটা মানুষের মন। আমরা যা চাই তা প্রায় আমাদের চেনা নিরাপত্তার বাইরে থাকে, আর তাই সেটাকে এড়িয়ে যাই নিজেকেই ফাঁকি দিয়ে। ঠিক আর্সলান মেনশনের ভিন্ন কতগুলো মানুষের মনে চলছে এই মুহূর্তে ভিন্ন রকম অনুভূতি। সরি রে দাদা, আমি বুঝতে পারিনি আমার ছেলে না বুঝে তোর গায়ে হাত তুলে দেবে। কি যে হয় ওর মাঝে মাঝে আল্লাহ জানে। নিশাত বেগম অসহায় চোখে অনুশোচনা ভরা কণ্ঠে নীলকে বলে উঠলেন। নীল নিশাত বেগমকে সান্ত্বনা দেওয়ার জন্য মৃদু হেসে বলে উঠল, কোনো সমস্যা নেই, ভালো দিদা, উনি আমাকে চিনতে পারেনি। ড্রয়িং রুমের সোফায় বসা নীল, তাকে ঘিরে রয়েছে বাকি সবাই। বুড়ক সাহেব, নিশাত বেগম, এমির, জাহানারা বেগম, রিদিয়া, জিনিয়া, মাহিয়া, জারিয়া। এর মধ্যে একজন স্টাফ এসে নীলের ঠোঁটের কোণা পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল। নীল অবশ্য মানা করেছিল যে সে নিজেই করে নেবে, কিন্তু বুড়ক সাহেব আর নিশাত বেগম তার কথা মানলেন না। হঠাৎ জাহানারা বেগম নীলের মাথায় হাত বুলিয়ে একটু মায়া ভরা স্নেহে বলে উঠল, তুই যে আসবি জানলি না তো? তোর আম্মুর সঙ্গে তো আজ সকালেও কথা হলো, সেও তো কিছু বললো না। নীল নিশাত বেগমের দিকে তাকিয়ে একটু কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল, ভালো, দিদানি তো সব ম্যানেজ করে নিয়ে এলো আমাকে ফুপু, আর এসব ভালো দিদানেরই আইডিয়া। এরপর জাহানারা বেগম নীলের মাথা থেকে হাত সরিয়ে বলে উঠল, আচ্ছা তুই একটু এখানে বস, আমি নিজেই বরং তোর আম্মুকে ফোন করে জানিয়ে দিই তুই পৌঁছে গেছিস। নীল মাথা নাড়িয়ে হ্যাসূচক জবাব দিল। জাহানারা বেগম চলে যেতেই নীলের দৃষ্টি চলে গেল হৃদির দিকে। হৃদিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার নিজেরও শরীরে যেন অপরিচিত লাগছে। নীলের দৃষ্টি পড়তেই বুকের ভেতর এক অজানা ধুকপুকানি শুরু হলো। এতদিন তো সে চাইতো যেন নীল ভাই একবার তার দিকে তাকায়, কিন্তু আজ কেন সেই দৃষ্টি তার গায়ে পড়তেই অস্বস্তি, এক ধরনের অপরাধ বোধ অনুভূত হচ্ছে। বুঝতে পারছে না
আজ কেন এমন লাগছে। এরপর নিশাত বেগম সবার দিকে তাকিয়ে হেসে বলে উঠল, কেমন লাগলো সারপ্রাইজ? এই কথা শুনে জিনিয়া পাশ থেকে রিদিয়ার কাঁধে দুহাত রেখে দুষ্টুমি মাখা গলায় বলল, আরে ভালো দিদান, জবান তো এনে দেবেন। জেনার কেমন লাগলো? জিনিয়ার কথা শুনতেই রিদিয়া থতমত খেয়ে উঠল। এরপর রিদিয়া জোর করে মুখে হাসি টেনে নিল, আর না চাইতেও বারবার চোখ চলে যাচ্ছে সদর দরজার দিকে। হঠাৎ পাশ থেকে মাহিয়া বলে উঠল, ভাইয়া, আচ্ছা তার মানে রিদিয়াও জানতো না তুমি আসছো? নীল মাহিয়ার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, না, আমি তো কেউ বলিনি। নীলের দৃষ্টি আবারও রিদিয়ার দিকে ফিরে গেল, আর রিদিয়া নিজের হাতের আঙুল মুঠো করে শুধু এড়িয়ে গেল সেই চোখের ভাষা। রিদিয়া তার মনে রাগ রাখলেও তার দৃষ্টি তো বারবার যেন সদর দরজার বাইরে কাউকে খুঁজছে। এর মধ্যেই পাশ থেকে এমির বলে উঠল নীলের দিকে হাত বাড়িয়ে, হাই ম্যান, আই অ্যাম এমির ডেনিস। নীল ভদ্রতার সাথে বসা থেকে উঠে দাঁড়িয়ে সেও হাত বাড়িয়ে বলে উঠল, হাই, আমি আরিয়ান খান নীল। নাইস টু মিট ইউ। এরপর এমির নীলের দিকে তাকিয়ে বলল, নাইস টু মিট ইউ টু ম্যান। যাও, তুমি রেস্ট করো, অনেকটা জার্নি করেছো। এমিরের কথা শেষ হতেই পুরক সাহেব বলে উঠলেন, হ্যাঁ যাও, এখন একটু রেস্ট করো। নীল মাথা নাড়ল। এরপর একজন স্টাফ এসে নীলকে সঙ্গে নিয়ে উপরে চলে গেল। নীল চলে যেতেই এমিরও চলে গেল দরজা দিয়ে মেনশনের বাইরে। এদিকে রিদিয়ার মনও বারবার বলছে একবার যদি বাইরে যেতে পারত। তার মাথায় ঘুরছে হাজারো প্রশ্ন, কিন্তু পরের মুহূর্ত রিদিয়া নিজেকে সামলাতে পারল না। সেও চলে গেল মেনশনের বাইরে। মেনশনের বাইরে যেতেই বাগানের বাতাসে ফুলের গন্ধ মিশে আছে, যা ছুঁয়ে যাচ্ছে তার রঞ্চে। কিন্তু রিদিয়ার মনে শুধু অস্থিরতা। এরপর এক গার্ডেনের পুরুষ স্টাফকে দেখে জিজ্ঞেস করল, আঙ্কেল বড় স্যার আর লায়লা ম্যাম কি চলে গিয়েছেন? লোকটা মাথা নিচু করে জবাব দিল, মেহরাব ম্যাম, লাইলা ম্যাম তো চলে গেছে, কিন্তু বড় স্যার তো ওনার গার্ডেন রুমে লাউঞ্জে। রিদিয়া মুখের ব্যাকুলতা আড়াল করতে চেষ্টা করল। এই লাউঞ্জ রুম কোন দিকে? লোকটা তাদের থেকে একটু দূরে দাঁড়ানো একটা কাঁচ ঘেরা ঘর দেখিয়ে বলে উঠল। ওই যে ম্যাম। রিদিয়া কিছু না বলে পা বাড়িয়ে দিল। তার কানে শুধু নিজের নিঃশ্বাসের শব্দ। বুকের ভেতর এক অদ্ভুত ভয়ের টান। আরসলান ম্যানশনের লনের কোনায় তৈরি গ্লাস এনক্লোজড লঞ্চ রুম। চারপাশ জুড়ে কাঁচ ঘেরা ঘরটার বাইরেও যেন এখন উত্তপ্ত বাতাস থম মেরে আছে। বাইরে সূর্যের আলো কাছে প্রতিফলিত হয়ে সোনালি ছায়া ফেলছে মেঝেতে, আর ভেতরে এক অদ্ভুত আগুন জ্বলছে তিনজন মানুষের চোখে। লঞ্চ রুমে দাঁড়িয়ে আছে কায়ান, আইদিন আর নিকোলাই। কিছু মিনিট আগেই নিকোলাই পরিস্থিতির গন্ধ বুঝে লায়লাকে ড্রাইভার দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, কিন্তু সে চলে গেলেও বাতাসে এখনো লায়লার আতঙ্কিত নিঃশ্বাসের প্রতিধ্বনি যেন ভাসছে। এখনো ঘরটা ভারী, এক নীরবতায় ঢেকে আছে। তার মাঝখানে শোনা যাচ্ছে কারো গর্জন মিশ্রিত নিঃশ্বাস, যেন আগে প্রতিটি নিঃশ্বাস আগুন হয়ে উঠছে। এতক্ষণে কায়ানের হাতে এক স্টাফ ড্রেসিং করে ব্যান্ডেজও করে দিয়েছে। কান কোমরে হাত দিয়ে একবার এদিক একবার ওদিক পায়চারি করছে। নীলাভ চোখে লাল রাগের রেখা, ঠোঁটে নিঃশব্দ সাপসাপন্ত। দাঁতের ফাঁক দিয়ে সে নিজের ক্রোধ ছাড়ছে, যেন যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটাবে। ঠিক তখনই পেছন থেকে আইদিনের কড়া কণ্ঠস্বর ছিঁড়ে গেল ঘরের কণ্ঠস্বরে। আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড কায়? তুই কি পাগল হয়ে গেছিস কয়? আইদিনের কণ্ঠ অদ্ভুত রকম শীতল, যা কায়ানের রাগের বিপরীত হলেও তীব্রতায় কম নয়। নিকোলাই আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখে ক্ষোভ, কণ্ঠে কাঁপা রাগ। কায়, তোর কি মাথা একদম খারাপ হয়ে গেছে? একটু আগে তুই কি করতে যাচ্ছিলিস? ডিড ইউ এভার ইম্যাজিন ম্যান? ওদের কথায় কায়ান মুখ ফিরিয়ে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। তার নিঃশ্বাস ভারী, গলার কাছে রাগের দমবন্ধ কান্নার মতো কিছু আটকে আছে। এক মুহূর্ত পর সে ধীরে কোমর থেকে হাত সরিয়ে মাথা চেপে ধরে, চুলের ভেতর আঙুল চালিয়ে যেন নিজের মাথাটাকেই থামাতে চায়। তারপর নিচু কিন্তু ধারালো কণ্ঠে বলে উঠল, ওই ছেলে আমার পেছনে কি করছে? কায়ানের কথা শেষ হতেই নিকোলাই কায়ানের দিকে পা বাড়িয়ে বলল, আন্টির রিলেটিভ আসতেই পারে, তোর সমস্যা যেখানে তুই সেটা অ্যাকসেপ্ট কর কায়।
কায়েন আবার দাঁতে দাঁত পিষে চোখে রক্তিম রাগ নিয়ে বলে উঠল। আমার কোনো সমস্যা নেই। ঘরে হঠাৎ কিছুটা নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতাও বেশিক্ষণ টিকল না। পেছন থেকে এক পরিচিত কৌতূহল মিশ্রিত কণ্ঠস্বর বাতাস কেটে এলো। আমার খুব ভালো করে মনে আছে, আমি আমার ব্রোকে সাদা পরীর ফিয়ন্সে মানে নীলকে দেখিয়েছিলাম। তাহলে আইদিন ব্রো, তুমি কেন বললে ব্রো বোঝেনি তাই তাকে মারতে গেছিল? আইদিন আর নিকোলাই দুজনই পেছনে ঘুরে দেখল দরজার ফ্রেমে হেলান দিয়ে দুহাত সামনে গুজে দাঁড়িয়ে আছে এমির। এমিরের চোখে মুখে কৌতূহল, তার মুখে অর্ধেক হাসি, যেন সেই পুরো ঘটনার নাটকটা উপভোগ করছে। আইদিন আর নিকোলাই দুজনেই একসাথে তাকিয়ে রইল এমিরের দিকে, একটু বিস্ময় একটু বিরক্তি নিয়ে। কিন্তু কায়েনের এদিকে কোনো ধ্যান নেই। তার আগানিত দৃষ্টি ফিরিয়ে নিল কাচের গ্লাসের বাইরে। এমির এগিয়ে এলো আইদিন আর নিকোলাইয়ের দিকে। আইদিন এমিরের দিকে তাকিয়ে এক তাচ্ছিলের ক্লান্ত হাসি দিয়ে একবার গভীরভাবে নিঃশ্বাস নিল। তারপর মাথা উঠিয়ে ঠান্ডা স্বরে প্রায় ফিসফিসিয়ে বলে উঠল, তোর ব্রো তোর সাদাপুরীর জন্য পাগল হয়ে গেছে। এমির আইদিনের কথা বুঝতে না পেরে চোখ মুখ কুচকে হালকা গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, মানে? এমিরের কথা শুনে নিকোলের মাথায় একটা চট দিয়ে বলে উঠল, ইডিয়েট, মাথার মধ্যে ডাস্টবিন নিয়ে চললে বুঝবি কি করে? নিকোলের কথায় আইদিন হালকা হেসে পড়ল, কিন্তু এমির তখনও বোকার মতো ওদিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কথার মানে। সে কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ করে ঝড়ের বেগে ঘরে ঢুকে পড়ল রিদিয়া। তার হাঁটায় যেন এক অদ্ভুত তীব্রতা, চোখে আগুন, বুকটা লাল হয়ে আছে রাগে উৎকণ্ঠায়। চারপাশে দ্রুত চোখ বুলিয়ে যখন কায়েনকে দেখল, ঠিক সেই মুহূর্তে যেন বাতাস থেমে গেল। আর রিদিয়া কোনো কিছু না ভেবেই সোজা তার দিকে এগিয়ে গেল। কায়েন রিদিয়াকে দেখেই তার চোখের গভীরতা বদলে গেল। রাগ, আকাঙ্ক্ষা আর একরকম দহন মিশে আছে সেই দৃষ্টিতে। সে কিছু বলার আগেই রিদিয়া তার সামনে এসে দাঁড়িয়ে দুহাতে কায়েনের জামা শক্ত করে আঁকড়ে ধরে চিৎকার করে উঠল। রিদিয়া এরকমভাবে কায়েনের কাছে আসে, কায়েনের ভারী নিঃশ্বাস আর গভীর হয়ে উঠল। রিদিয়ার শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী, আর কায়েন তাকিয়ে আছে সেই মুখের দিকে, সে আগুনের চোখের দিকে, যেগুলো তাকে এক অদ্ভুত অনুভূতিতে পুড়িয়ে দিচ্ছে ভেতর থেকে। রিদিয়া তার ডাগর ডাগর চোখ দিয়ে তাকিয়ে আছে কায়েনের দিকে, অপেক্ষা করছে জবাবের। কিন্তু এক মুহূর্তে যেন কায়েনের ধৈর্য হারিয়ে গেল। সে কোনো কিছু পরোয়া করল না। এক মুহূর্তে হৃদয়ের পৃষ্ঠদেশের অভ্যন্তরীণে নিজের দুহাত দিয়ে আঁকড়ে ধরে নিজের কোলে নিয়ে রিদিয়াকে কাচের গ্লাসে লাগিয়ে দিল। রিদিয়ার চোখ বড় বড় হয়ে গেল তৎক্ষণাৎ, তার গলা শুকিয়ে আসছে। সে নিজের ভার সামলাতে কায়েনের কাঁধ চাকড়ে ধরল। সবাই সেদিকে তাকিয়ে অবাক হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। রিদিয়ার চোখ বিস্ফোরিত, শরীর জমে গেছে, তার গলা শুকিয়ে যাচ্ছে, মুখ ওঠানামা করছে তীব্র গতিতে। সে নিজের ভার সামলাতে না পেরে কায়েনের কাঁধে হাত রেখে বলল, নামানামায় অসভ্য লোক, সবার সামনে এরকম ভণ্ডামো কেন করছেন? তার কণ্ঠেও রাগও আছে, লজ্জাও আছে, ভয়ও আছে, কিন্তু কায়েনের চোখে সেই মুহূর্তে কেবল আগুন। সে কিছুই শুনছে না। তার নীলাভ চোখে এখনো রাগের ঝিলিক, দম বন্ধ করা দহন। কায়েন মাথা নিচু করে এক মুহূর্তে হৃদয়ের কপালের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এখানে কেন এসছিস? এদের এরকম অবস্থা দেখে পেছন থেকে এমিরের যেন বুক ধরফর করে উঠল। পুরো দৃশ্য দেখে তার মনে হলো পৃথিবীটা উল্টে গেছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মুখ হা, যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। সে হা করে তাকিয়ে থেকে দুহাত দিয়ে নিজের চোখ বারবার ডলতে ডলতে নিকোলের উদ্দেশ্যে বলে উঠল, নিকো ব্রো, একটা চিমটি কাটো তো। এটা কি আমার ব্রো? হোয়াট দ্য ফাক? তখনই নিকোর বদলে আইদিন এমিরের হাতে এক জোরে চিমটি কেটে দিল, যে এমিরের মুখ থেকে বেরিয়ে এলো। আউচ! এরপর আইদিন বাঁকা হাসি এসে কায়েনার হৃদয়ের দিকে দৃষ্টি রেখে বলল, হ্যাঁ, ভালো করে চোখ দিয়ে গেলে দেখ, এটা আমাদের কায়েদ। তোর ব্রোকে কত বলতাম আমাদের সঙ্গে একটু ফুলঝুরিদের সঙ্গে মজা করতে যাওয়ার জন্য, কিন্তু সবসময় রিপ্লাই নো, না, নেভার। গার্লফ্রেন্ড বানিয়েছে, জীবনে লিপলক করেছে কিনা সন্দেহ। আর এখন দেখ, মেয়েটা আসতে পারলো না আর অমনি ঝাপটে নিল। এমির তখনও হতভম্ব, মুখ খোলা, চোখ বড় বড়, যেন সে নিজের কানে বিশ্বাস করতে পারছে না। তার মাথা ভন ভন করছে। সে হালকা গলায় বলে উঠল, ওয়েট, ব্রো তো সাদা পরীকে পছন্দই করে না, সহ্যই করতে পারে না।
তাহলে? নিকোলাই বিরক্ত মুখে এমিরের মাথায় আরেকটা চড় মারল, দাঁত কিরমির করে বলল, তোর ব্রোর পজিশন দেখে মনে হচ্ছে যে আমার ছোট শালিকে পছন্দ করে না। গর্দবের বাচ্চা। এমির কুকড়ে গেল। নাটকে ভঙ্গিতে মুখটা চেপে ধরে কাতর স্বরে বলে উঠল, ও মা গো, আমাকে ঘন্টার মতো শুধু বাজাও কেন তোমরা? আইদিন হাসতে হাসতে মাথা নাড়ল, কিন্তু এমির হঠাৎ থেমে গেল। তার মুখে এক ঝলক বিদ্যুতের মতো ভাব, চোখ বড় হয়ে গেল। সে হকচকিয়ে বলে উঠল, ও মাই গড, আইদিন ব্রো, নিকো ব্রো কদিন আগে মনে আছে ইনস্টাগ্রামের সার্ভার উড়ে গেছিল? আইদিন ভ্রু চেয়ে বলল, হ্যাঁ তো। এমির এখন হাসছে, এরপর বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, আরে আমি সাদা পরিয়ার ওর ফিয়ন্সের পোস্ট দেখিয়েছিলাম, তার 10 মিনিট পরেই তো ইনস্টাগ্রাম শাটডাউন। হি সেইড হি ডোন্ট কেয়ার। এমিরের কথা শুনে নিকোলাইয়ের আইদিন হতভম্ব হয়ে যায়। নিকোলাই অবাক হয়ে বলে ওঠে, তার মানে উইদিন কাই ইনস্টাগ্রাম শাট ডাউন করেছে। ও মাই গড, হি সেইড হি ডোন্ট কেয়ার। তারপর সে আবারও এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিচু গলায় বলে, হি জেলাস লাইক হেল, হি কেয়ারস লাইক ফাকিং হেল। আইদিন আবার কায়নের দিকে দৃষ্টি রেখেই বলে উঠল, এই বেটা এর জন্যই আমার স্পন্সরের 12 কোটি দিয়েছিল। এর মধ্যেই এমির পাশ থেকে বলে ওঠে, আরে রাখো তোমার 12 কোটি, এখন ওই নেউলা সাপটার কি হবে? এমিরের কথা শুনে নিকোলাই একটু গম্ভীর সুরে বলে, এমু, ওয়াচ ইউর মাউথ। আফটার অল লাইলা সেভ ইউর ব্রাদার লাইফ। এমির মুখ বাঁকিয়ে বলে, আরে কিন্তু এখন কি হবে? আইদিন দুষ্ট হাসি দিয়ে বলে উঠল, যা হবে দেখা যাবে, এখন এখান থেকে চল। এমির আমতামতা করে জবাব দিল, একটু দাঁড়াই না। তারপর হঠাৎ হি হি করে হাসল, কিন্তু নিকোলাই বিরক্ত মুখে তার গলায় হাত রাখল। শক্ত টানে ঘুরিয়ে নিয়ে যেতে লাগলো দরজার দিকে। একদিন পেছনে তাকিয়ে একবার কায়ান হৃদয়ের দিকে চেয়ে ঠোঁটে বাঁকা হাসি টেনে বেরিয়ে গেল। অন্যদিকে ঘরের ভেতর বাতাসে এখন ভারী নিঃশ্বাসের গুঞ্জন। দুজনেই নিঃশব্দ, কিন্তু শরীরের প্রতিটি শিরা যেন জ্বলে উঠছে অজানা আগুনে। হৃদয় ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাক ফুলিয়ে বলল, আপনি মারলেন কেন নীল ভাইকে? আপনার কি ক্ষতি করেছে? কায়নের দৃষ্টি গভীর, তার শ্বাস ভারী হয়ে উঠছে প্রতিটি মুহূর্তে। কিন্তু হৃদয়ার কথা শোনা মাত্রই হৃদয়ার আরো কাছে এসে নিঃশব্দে নিজের মনে বলে উঠল, আমার কি ক্ষতি করেছে শুনবি? আমার কি ক্ষতি করেছে? যে আগুন আমি তিল তিল করে জ্বলছে, সে আগুন দাবানল তৈরি করেছে। এখন বুকের ভেতর শুধু এক যুদ্ধক্ষেত্র, যেখানে আমি প্রতিদিন হেরেছি, আর এখন প্রতি মুহূর্তে চলছে। তার ওই নিঃশব্দের প্রতিটি শব্দ, প্রতিটি চেপে রাখা যন্ত্রণা যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। সেই বিষয়ে অক্ষম, নিজেকে সব থেকে দুর্বল বলে মনে করছে। সেই ঈর্ষায় জ্বলে যাচ্ছে, কিন্তু নিজের ভেতরের আগুনে নিজের ছাই তৈরি করছে। বুকের মধ্যে যেন শুধু দাবানল নয়, বয়ে যাচ্ছে অশ্রুভরা নদী। ভেতরে যেন এক তীব্র ঝড়, আগুনের সঙ্গে মিশে থাকা বৃষ্টির মতো। এসবের মাঝে কায়নের কানে এলো হৃদয়ার রাগান্বিত কণ্ঠস্বর। তার চোখে আগুন, ঠোঁটে কাঁপন, বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে। কি হলো বলেন, মারলেন কেন? নিজের ভাবনার স্তম্ভকে টুকরো টুকরো করে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কায়ন বলে উঠল, যেখানে আমি তোকে সহ্য করতে পারছি না, সেখানে আমি তোর ফিয়ন্সেকে কি করে সহ্য করব? বল, কি করে সহ্য হবে আমার? তুই প্রে কর যে আমি ওকে মেরে ফেলেনি। কথাটা শোনা মাত্রই হৃদয়ের পুরো শরীর জ্বলে উঠল। রাগে কায়নের শার্ট মুচড়ে বলে উঠল, আমারও সহ্য হয় না আপনাকে, মনে হয় যেন বুড়ি গঙ্গায় চুবিয়ে মারি। কায়ন চোখ বন্ধ করে এক ক্লান্তির নিঃশ্বাস ফেলল, যেন নিজেকে থামাতে চাইছে কিন্তু পারছে না। হঠাৎ করেই সে হৃদয়াকে কাচের গ্লাস থেকে সরিয়ে আনল। গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, গ্র্যাব মি টাইটলি রো। হৃদয়া নিজের ভারসাম্য ঠিক রাখতে কায়নের গলা জড়িয়ে ধরল। তার উষ্ণ নিঃশ্বাস কায়নের গলার কাছে পড়ছে। কায়ন যেন নিজেকে সামলাতে পারছে না। হৃদয়ার চুলের ঘ্রাণে তার চোখ আধবোঝা হয়ে এলো। একটা নিঃশ্বাস টেনে মনে মনে বলল, ও ফাক, ফিল লাইক জান্নাত। সেই মুহূর্তে দুজনের মধ্যে দূরত্ব নেই, শুধু ধকধক করা হৃদস্পন্দন আর এক অজানা টান। হৃদয় আবার নিজেকে সামলে কায়নের মুখের সামনে এসে ঠোঁট কামড়ে বলে উঠল, অসভ্য লোক, আর একবার এরকম ভাবে আমাকে স্পর্শ করলে মুখ ফাটিয়ে দিব। তার কণ্ঠে রাগ আছে,
কিন্তু কায়নের চোখে অন্য আগুন। সে জবাব দিল না, বরং ধীরে হাঁটতে হাঁটতে হৃদয়ার পৃষ্ঠদেশ আরো শক্ত করে আঁকড়ে ধরে ফিসফিসিয়ে বলে ওঠে, নে মুখ ফাটা। হৃদয়ার চোখ ছলছল করে ওঠে, গলাটা কেঁপে গেল। ভালো হচ্ছে না কিন্তু। তোকে গতকাল কি বলেছিলাম? আমার বিয়ের আগ পর্যন্ত আমার সামনে আসবি না। এই কথাটা শুনে হৃদয়ার বুক কেঁপে উঠল। মুহূর্তে মুখের রং বদলে গেল, কিন্তু সে নিজেকে ভাঙতে দিল না। অহংকার অভিমানে মুখ তুলল। কালকে তো আমিও বললাম আমারও ইচ্ছে নেই আপনার সামনে যাওয়ার। কায়ন হৃদয়াকে দরজার বাইরে নামিয়ে দিয়ে বলে উঠল দৃঢ় কণ্ঠে, ওই ছেলের ভালো চাস তো ওই ছেলে থেকে দূরে থাকবি। হৃদয়া তাচ্ছিলের হাসি দিয়ে কায়নের দিকে মাথা তুলে বলল, আমি কি করব না করব বলতে হবে নাকি? এত সমস্যা হলে চোখ বন্ধ করে রাখেন। এই কথা শুনে কায়নের রক্ত যেন টকবক করতে লাগলো। সে গর্জে উঠল। রু, হৃদয়া মুখ কুচকে উঠল। কি কথা শুনবি কিন্তু। পাল শুনবো? আপনি কোথাকার কোন হরিদাস পাল শুনি? কায়ন রাগে গিজগিজ করতে করতে দুহাত দিয়ে নিজের চুল টেনে বিরক্ত হয়ে বলে উঠল, আমার সামনে থেকে চলে যা, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হৃদয়া চোখ মুখ কুচকে বলল, আপনার এই ম্যানশন আমার থাকারও ইচ্ছে নেই। কায়ন এবার ফেটে পড়ল রাগে। তাহলে চলে কেন যাচ্ছিস না? কেন জ্বালাচ্ছিস আমাকে? আমি বারবার বলছি আমার সামনে আসিস না, কেন শুনতে পারছিস না? তার গলায় এক অদ্ভুত যন্ত্রণা, দহনে পোড়ার মতো কিছু, কিন্তু সে জানে না সেটাকে কিভাবে বলতে হয়। নিজের তিক্ত কথাগুলো বলে কায়ের এই মুহূর্তে ওখান থেকে চলে গেল মেনশনের ব্যাক ইয়ার্ডে। কিন্তু হৃদয়া থ হয়ে দাঁড়িয়েছিল। এই অপমানগুলো আর সহ্য করতে পারল না। তার নিজের চোখের পানিও যেন এই লোকটার জন্য অপচয় করতে চায় না। সেও ওই স্থান ত্যাগ করে ছুটে গেল মেনশনের বড় ফটকের দিকে। ফটকের কাছে পৌঁছতেই সিকিউরিটির ছায়াপথ থেকে দুজন গার্ড এগিয়ে আসলো। তাদের কণ্ঠে আগাগোড়াই সতর্কতা ও পুনরাবৃত্তি। ম্যাম, আপনি একা কোথায় যাচ্ছেন? হৃদয় চোখে আগুন জ্বালিয়ে রেগে গিয়ে উচ্চস্বরে বলল, কেন এখন আপনাদেরও কি সবকিছু বলে করতে হবে? ম্যাম, আপনাকে একা যাওয়ার পারমিশন দিতে পারবো না।